তো আজকের বিষয় হচ্ছে ওভার থিঙ্কিং। আমার কথা কি সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স জি, করা লাগবে। ইয়েস, শুনতে হ্যাঁ, পাচ্ছি। পরিষ্কার শুনতে পাচ্ছি ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওভার থিঙ্কিং জানতে গেলে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে থট কি জিনিস, থিঙ্কিং কি জিনিস, আর থট কিভাবে তৈরি হয়। থট কি জিনিস আর থটটা কিভাবে তৈরি হয় এটা আমাদেরকে জানতে হবে। চিন্তা করে কে? চিন্তা করে আমাদের মন, আমাদের মাইন্ড। আমরা আমাদের মাইন্ড দিয়ে চিন্তা করি। মাইন্ডের যে টুলস তার নামই হচ্ছে থট। মাইন্ড থট নামক টুলসকে ব্যবহার করে। তো এই টুলস কাজ করে কিভাবে? আমরা সারাদিনে কতটুকু চিন্তা করি আর চিন্তা কিভাবে কাজ করে। আজকে কথা বলবো ওভার থিঙ্কিং নিয়ে। তো এই জন্য চিন্তাকে একটু বোঝা দরকার। আমরা ডে নাইট 24 আওয়ার্সে 60 থেকে 65 হাজার চিন্তা করে থাকি। আচ্ছা, চিন্তার কি কোনো শক্তি আছে? বলে হ্যাঁ, চিন্তার শক্তি আছে। বলে আমরা যখন চিন্তা করি তখন সেই চিন্তা অনুপাতে আমাদের ভেতরে ইমোশন তৈরি হয়। এই চিন্তা অনুযায়ী আমাদের ভেতরে ফিলিংস তৈরি হয়। অর্থাৎ আমরা চিন্তা যেরকম করি আমাদের আবেগ অনুভূতিগুলো সেই রকমই তৈরি হয়। এক্ষুনি যদি আপনাকে বলি যে আপনি চিন্তা করেন আপনার মুখে তেঁতুল আছে, তো দেখবেন যে আপনার মুখে পানি চলে আসবে। তাহলে চিন্তার একটা শক্তি আছে। তো এই শক্তি আবার আপনার ভেতরে পরিবর্তন করতেছে। চিন্তা আমরা করি নিজে থেকে করি, নাকি চিন্তা অন্য জায়গা থেকে আমাদের কাছে আসে? কেউ কি আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে? তো উত্তর হচ্ছে যে চিন্তা আমরাই করি। আমরা আমাদের চিন্তা তৈরি করি, চিন্তার ক্রিয়েটার আমরা। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আমরা ঘটনা দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে চিন্তা করি। আমরা সিচুয়েশন দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে চিন্তা করি। এই চিন্তাটা কত ধরনের হয়? বলে চিন্তা অনেক ধরনের হতে পারে। তার মধ্যে আমরা চিন্তাকে দুটো ভাগ করতে পারি। একটা চিন্তা হলো নেগেটিভ চিন্তা। যেই চিন্তা করলে আমাদের ক্ষতি হয় সেটা নেগেটিভ চিন্তা। আর যেই চিন্তা আমাদেরকে উপকার করে সেটা পজিটিভ চিন্তা। তো চিন্তা কিভাবে কাজ করে? বলে চিন্তা কাজ করে যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি। এই চিন্তা অনুপাতে আমাদের ভেতরে নিউরোকেমিক্যালস ডিসচার্জ হয়। যখন ডিসচার্জ হয় তখন আমাদের ভেতরে একটু একটু করে ইমোশন জমতে থাকে। যখন সেই ইমোশনটা রাইট অ্যামাউন্ট অফ ইমোশন হয়ে যায় তখন সেই ইমোশন অনুপাতে আমাদের ফিলিংস তৈরি হয়। আমাদের ফিলিংসটা যেমন তৈরি হয় আমরা আচরণটা, অ্যাকশনটা ঠিক সেই রকম করি। যদি আপনি কাউকে দেখে থাকেন যে সে খারাপ আচরণ করতেছে, বা সে রাগ হচ্ছে, বা সে চিৎকার করতেছে, বা সে ঝগড়া করতেছে, মানুষকে হেল্প করতেছে, মানুষকে নিয়ে ভালো কাজ করতেছে, মানুষকে সান্ত্বনা দিতেছে, যখন আপনি এরকম দেখবেন তখন বুঝবেন এটা হচ্ছে তার চিন্তার ধরন।
মানে আপনি একটা মানুষের আচরণ দেখে বুঝতে পারবেন যে তার চিন্তার ধরনটা কিরকম। হুম। কারণ সব অ্যাকশন প্রথমে চিন্তায় তৈরি হয়, তারপর সেটা আস্তে আস্তে করে ফিজিক্যাল লেভেলে আসে। এটা হচ্ছে ঘটনা। তো চিন্তা আমাদের শক্তি। আমার চিন্তা আমিই করি। হুম। কিন্তু বাহিরের জগৎ আমাকে চিন্তা করতে বাধ্য করে, আমাকে ইনফ্লুয়েন্স করে। কখনো পজিটিভলি ইনফ্লুয়েন্স করে, কখনো নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে। তো চিন্তার ধরনটা যেরকম হয় সেই ধরনের নিউরো ট্রান্সমিটার কেমিক্যাল ডিসচার্জ হয়, সেরকম নিউরো প্লাস্টি তৈরি হয়। হ্যাঁ, কানেক্টিভিটি তৈরি হয়, সেইভাবে আমাদের ইমোশন তৈরি হয়, তারপর আমরা সেভাবে আচরণ করি, অ্যাকশন করি। তাহলে আমাদের কি করা উচিত বলে, আমাদের যদি অ্যাকশনকে পরিবর্তন করতে চাই, আমাদের বিহেভিয়ারকে পরিবর্তন করতে চাই, হ্যাবিটকে পরিবর্তন করতে চাই, আমি যদি বলি যে আপনি আপনার লাইফটাকেই চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে আপনার চিন্তা আপনার চিন্তা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি আপনার চিন্তাটাকে বুঝে যান, ধরে ফেলেন, তাহলেই আপনি আপনার নিজেকে ট্রান্সফর্ম করতে পারবেন। তো বলেছিলাম যে চিন্তাটা দুই ধরনের হয়, একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়। পজিটিভ চিন্তা, যে চিন্তা আমাদেরকে বেনিফিটেড করে; নেগেটিভ চিন্তা, যে চিন্তা আমাদেরকে ক্ষতি করে। ঠিক আছে। তো এখন চলে যাব যে পজিটিভ চিন্তার মধ্যে। যেই চিন্তা আমাকে বেনিফিটেড করে সেটা পজিটিভ চিন্তা, তাহলে পজিটিভ চিন্তাটা কিভাবে করতে হয়? এখন আপনার মনে হতে পারে যে আমার সাথে জীবনে কেউ অনিয়ম করতেছে, অন্যায় করতেছে, বা আমাকে কষ্ট দিচ্ছে। আমি যদি তার দেয়া কষ্টের চিন্তা করি, তাহলে এটা নেগেটিভ চিন্তা। তাহলে এটাকে পজিটিভ চিন্তাতে কনভার্ট করব কিভাবে? তাহলে নেগেটিভ চিন্তাকে পজিটিভ চিন্তাতে কনভার্ট করব কিভাবে বলে, এইভাবে করব যে আমি পজিটিভ চিন্তা করব। তাহলে সে কষ্ট দিচ্ছে, আমি এটাকে কষ্ট ভাববো না। এটা হচ্ছে আমাদের ভেতরে একটা অনেক মস্ত বড় একটা রং কনসেপ্ট। যে ভাই, আমার সাথে একটা খারাপ কিছু হচ্ছে, কিন্তু আমি ভাববো ভালো হচ্ছে, কারণ আমাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে। এটা পজিটিভ থিঙ্কিং এর নিয়ম না, একে পজিটিভ থিঙ্কিং বলে না। পজিটিভ থিঙ্কিং যেটা, সেই থিঙ্কিংটা, সেই থটটা, যেই থট আপনাকে দিয়ে রাইট অ্যাকশন করাবে, মানে সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করবে, সঠিক অ্যাক্টিভিটিস করতে সাহায্য করবে, যেখানে যে রেসপন্সটা প্রয়োজন সেই রেসপন্সটা আপনাকে দিয়ে করাবে, সেটার নাম হচ্ছে পজিটিভ থিঙ্কিং। তাহলে চলুন সেই পজিটিভ থিঙ্কিং এর আমরা একটা নতুন নামকরণ করে দিই। সেই নামকরণটা হচ্ছে রাইট থিঙ্কিং, সঠিক চিন্তা। সঠিক চিন্তা কাকে বলে বলে, আমি যেই ঘটনা থেকে যেই রেজাল্ট চাই, সেই চিন্তাটা যদি আমি করি, তাহলে সেটা হচ্ছে সঠিক চিন্তা। যেটা হচ্ছে ওটাকে একসেপ্ট করে আমি যদি ওটা পরিবর্তনের জন্য কাজ করি, তাহলে হচ্ছে সঠিক চিন্তা। আমাকে কেউ ব্লেম করতেছে, আমি সেটা করি নাই, তাহলে আমি একটা প্রুফ করে দেব, সেটা হচ্ছে সঠিক চিন্তা। এখন আমার বিজনেসে এই ইস্যুস যাচ্ছে, সেই ইস্যুটাকে ফেস করে আমি চেঞ্জ করে দেবো, এটা সঠিক চিন্তা। পজিটিভ চিন্তা ওটা না, যেমন লস হচ্ছে আমি চিন্তা করবো না একসময় লাভ হবে, লস হতে হতেই লাভ হবে, বলে না 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 না, এটা পজিটিভ। পজিটিভ চিন্তা মানে যখন কোনো নেগেটিভ চিন্তা আসছে,
তখন সেটাকে আপনি ধরে যেটা করলে ওটা বেনিফিট হবে, যেটা করলে ওটা রাইট ওয়েতে যাবে, যেটা করলে সলিউশন মেক হবে, ওই চিন্তাটা করা হচ্ছে পজিটিভ চিন্তা। আপনি আজকে খাতায় লিখে নেন যে আমি পজিটিভ চিন্তা করব না, আমি রাইট থিঙ্কিং করব। আমরা কিভাবে রাইট থিঙ্কিং করতে হয় আমরা জানি না। আমরা সিচুয়েশন দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাই। তাহলে বললাম যে নেগেটিভ চিন্তা, পজিটিভ চিন্তা, পজিটিভ চিন্তা থেকে এবার আসলাম রাইট থিঙ্কিং এ। এখন এই রাইট থিঙ্কিং কখন আমাদেরকে ওভার থিঙ্কিং করায়, এই বিষয়টা আমরা বুঝবো। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে ধরিয়ে দিচ্ছি। তো রাইট থিঙ্কিং কখন ওভার থিঙ্কিং এ চলে যায়, এখন সেটা আলোচনা করব। আমাদের চিন্তার সাথে তিনটে কম্পোনেন্ট কাজ করে। কম্পোনেন্ট বুঝেন? হুম, যেরকম বলি যে আপনি একটা মিষ্টি তৈরি করে দেন, তো মিষ্টির কম্পোনেন্ট কি? তাহলে মিষ্টির কম্পোনেন্ট হলো ছানা, চিনি, দুধ, তাই না? সেরকম থট রিয়ালিটি মেক করার জন্য তিনটে কম্পোনেন্টকে ব্যবহার করে। যেই চিন্তাটা আপনি বিশ্বাস এবং আস্থা দিয়ে করেন, সেই চিন্তাটা রিয়ালিটি মেক করে। তবে তার সাথে অ্যাকশন থাকতে হয়। অ্যাকশনও তখনই আপনি করেন, সেইভাবে করেন যেইভাবে আপনি বিলিভ করেন। এটা হচ্ছে প্রথম কম্পোনেন্ট। দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে ডাউট, সন্দেহ। আপনি যখন কোনো চিন্তাকে, কোনো কিছুকে সন্দেহ করেন, তখন আপনার চিন্তাটাও থাকে ডাউটফুল। তো থিঙ্কিংটা ডাউটফুল থাকে কারণ তার সাথে কম্পোনেন্ট মিলিত হচ্ছে ডাউটের। তাহলে তার অ্যাকশনটাও হবে ডাউট লেভেলের। তাহলে রেজাল্ট কি হবে? তাহলে সেটাও একটা রিয়ালিটি হবে। যেভাবে ডাউট করেছেন সেইভাবে রিয়ালিটিটা মেক হবে। আর তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো ফিয়ার, ভয়। এই ভয়ের সাথে যখন চিন্তা যুক্ত হয়, তখন অ্যাকশনটা হয়ে যায়, তার নাম হচ্ছে রিস্ক, ফেয়ারফুল অ্যাকশন। এবং সেই অ্যাকশন দিয়ে যে রিয়ালিটি তৈরি হয়, যেটাকে ভয় পাচ্ছিলেন সেই রিয়ালিটিটা মেক হয়। তো ওভার থিঙ্কিং কখন তৈরি হয়? যেটা, যেখানে আমরা বিলিফ সিস্টেমকে কাজে লাগাই, তখন কিন্তু আমাদের ওভার থিঙ্কিং ওইভাবে তৈরি হয় না। যখন আমরা ডাউট করি কোনো কিছুকে, তখন ওভার থিঙ্কিং তৈরি হয়। কেমন হয়? আচ্ছা, এটা না হয়ে যদি এরকম হয়ে যায়, এরকম না হয়ে যদি এরকম হয়ে যায়, এটা হবে না, এটা হবে। যে এই যে ডাউট, এই ডাউট থেকে এংজাইটি তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়। হুম, আর রিয়ালিটি সেইভাবে তৈরি হয়। আর সব থেকে বেশি ওভার থিঙ্কিং তৈরি হয় ভয় থেকে। আমাদের ব্রেনে এরকম পার্ট আছে, যেই পার্ট আদি মানব থেকে কন্ডিশন করা, ভয়কে কন্ডিশন করা আছে ডিপ লেভেলে কন্ডিশন করা। আমরা ডিপ লেভেলে ভয়ের কন্ডিশনিং আছে, আবার পজিটিভ বিলিফ সিস্টেমও আছে।
তো প্রথম ভয় মানুষ যখন পৃথিবীতে এক্সপেরিয়েন্স করেছিল সেটা ছিল সার্ভাইভেলের ভয়, যে কিভাবে সার্ভাইভ করব। কারণ মানুষ শারীরিকভাবে ছিল দুর্বল, আর শারীরিকভাবে মানুষ ছাড়া যত প্রাণী ছিল সবাই খুব শক্তিশালী ছিল। তো সার্ভাইভেলের বিষয় ছিল। হুম। এখনো আমরা জীবন যুদ্ধ করছি, আমরা বলি জীবন যুদ্ধ করছি। হুম। সেটা একটা ফিয়ার থেকে, একটা ভয় থেকে। তো ওভার থিঙ্কিং মূলত আমাদের তৈরি হয়, তার সব থেকে বড় কম্পোনেন্ট হলো ভয়। এখন এই ভয় থেকে আপনি কিভাবে বেরোবেন, এই রাস্তাটা জানা নাই। ওভার থিঙ্কিং আপনাকে বলছি কিরকম হয়। ধরুন, আপনি কিছু একটা করতে যাচ্ছেন, আপনি বুঝছেন যে এটা রেজাল্ট এরকম হবে, কিন্তু অতীতের একটা রেজাল্ট হয় নাই। এখন এই রেজাল্ট না পাওয়া পর্যন্ত আপনি এটা নিয়ে ভয় পাচ্ছেন, আপনার মধ্যে এংজাইটি কাজ করছে, আর আপনার মধ্যে ওভার থিঙ্কিং হচ্ছে এটা নিয়ে। না হওয়া পর্যন্ত আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে। ঠিক আছে। হুম। এই অস্থিরতা ওভার থিঙ্কিং থাকে। ওভার থিঙ্কিং হলে কি হয় আমাদের, আমাদের এনার্জি লস হয়ে যায়। আমাদের যে এনার্জি আছে সেই এনার্জিটা আমরা লস করে ফেলি। যখন আমাদের এনার্জি লস হয়ে যায়, তখন আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে যাই, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, আমাদের ইমোশনটা দুর্বল হয়ে যায়। এটার কি কোনো পার্মানেন্ট সলিউশন আছে? বলে হ্যাঁ, সলিউশন আছে। এটার পার্মানেন্ট সলিউশন কি? বলে পার্মানেন্ট সলিউশন হচ্ছে আলফা লেভেল। আপনি যদি ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সিকে ইউজ করতে পারেন, শিখে যান, তাহলে আপনি আপনার ওভার থিঙ্কিং গুলোকে, থট গুলোকে আপনি ম্যানেজ করা শিখে যাবেন। আপনি যদি আলফা লেভেলটাকে খুব ভালোভাবে রপ্ত করা শিখে যান, তাহলে আপনি আপনার ফিয়ারকে, আপনার ভয়কে আপনার বিশ্বাসে কনভার্ট করতে পারবেন। এই ভয় এবং বিশ্বাস দুটো দুই পাশ। এটা যদি বিশ্বাস হয়ে থাকে, তার উল্টো দিকে আছে ভয়। এটা যদি ভয় হয়ে থাকে, তার উল্টো দিক হচ্ছে বিশ্বাস। এটা একসাথে আছে। আপনি যখন ভয়ে ফোকাস করছেন, তখনই আপনি ওভার থিঙ্কিং করছেন। আপনি যখন বিশ্বাসে ফোকাস করতে পারছেন, তখন আপনি রিল্যাক্স থাকছেন, কারণ তখন আপনার মধ্যে আস্থা আসছে, কনফিডেন্স আসছে। এই আলফা স্টেটে থাকলে যেটা হয় আমাদের, যে আমাদের যে দুটো ব্রেন আছে, এই দুটো ব্রেনকে আমরা ব্যালেন্স ওয়েতে ইউজ করতে পারি। আলফা স্টেটে গেলে কি হয় জানেন, কি করতে পারবেন জানেন? একটা টেকনোলজি আপনি শিখবেন, সেই টেকনোলজির নাম হচ্ছে রিপ্লেসমেন্ট। যেরকম আপনার একটা গাড়ি আছে, সেই গাড়িটা আপনার পছন্দ না, তাহলে আপনি কি করবেন বলেন তো? তাহলে আপনার আরেক রকম গাড়ি পছন্দ, তাহলে আমি ওই গাড়িকে ভেঙে চুরে আরেক রকম বানিয়ে ফেলবো, বলে না, এটা আপনি করবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি দোকানে যাবেন, এই গাড়িটাকে সেল করবেন, সেল করে আরেকটা গাড়ি কিনবেন আপনি, যেটা আপনার পছন্দ। আপনার একটা পোশাক, এটা পছন্দ না, তাহলে কি আপনি এটাকে কেটে ছেটে এটার কালার চেঞ্জ করবেন? না, এটা করতে যাব কেন, আমি এটা কাউকে দিয়ে দেব, দিয়ে আরেকটা সেট নিয়ে নেব আমি। তাহলে আমরা কি করছি পৃথিবীর জগতে, আমরা কি করছি,
যে আমরা রিপ্লেস করতেছি। তো এনার্জি লেভেলে আমরা রিপ্লেস করতে পারি, ঠিক আছে। আর এই রিপ্লেসমেন্ট মাইন্ডের লেভেলে করতে গেলে আপনাকে আলফা স্টেটকে ব্যবহার করা শিখতে হবে, যেটা এখন আপনাদেরকে করাবো। ঠিক আছে। আপনি কখন, এতক্ষণ আপনি বুঝে গেছেন যে ওভার থিঙ্কিং কি জিনিস, ওভার থিঙ্কিংটা কেন হয়, আর ওভার থিঙ্কিং করলে কি হয়। ওভার থিঙ্কিং করলে কি হয়, যেই রিয়েলিটিকে আপনি ভয় পাচ্ছেন, যেই বাস্তবতাকে ভয় পাচ্ছেন, যেই বাস্তবতা নিয়ে অনেক নেগেটিভ থিঙ্কিং করতেছেন, সেই বাস্তবতা আপনি ঘটিয়ে ফেলেন। ট্রাই করে দেখেন। হ্যাঁ, আপনি 10 মিনিট একটা কাচের গ্লাসে পানি নেন, উবু উবু করে পানি নেন, এইভাবে রাখেন হাতের পরে, এইভাবে গ্লাসটা ধরায় দেন। এবার 10 মিনিট আপনি হাঁটে না এই চিন্তা করতে থাকেন, হায় হ্যাঁ আল্লাহ এটা যেন না পড়ে, যেটা পড়ে গেলে তো ভেঙে যাবে, এত দামি একটা গ্লাস ভেঙে গেলে কোথায় পাবো এটা, এটা যেন একদম না পড়ে যায়। 10 মিনিট আপনি হাঁটতে থাকেন, এই চিন্তা করতে থাকেন। আপনি দেখবেন এই 10 মিনিটের মধ্যে কোনো একটা জায়গায় আপনার হাত জার্ক করেছে, আপনার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। আবার আপনি কনফিডেন্সের সাথে হাতের মধ্যে গ্লাস নেন। হ্যাঁ, তাহলে আমি এটাকে 10 মিনিট এইভাবে ধরে রাখবো, আমি এটা পারবো, এটা আমার জন্য সহজ। হাঁটেন, ওদিকে তাকায়েন না, ও আছে হাতে, ও না তাকালেও এই গ্লাস আপনার হাত থেকে পড়বে না। হুম। কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং করা মানে হচ্ছে যে আমরা সেই যেটা চাচ্ছি সেটাকে ফেইথ করি না, সেটাকে ট্রাস্ট করি না। ধরেন আপনি স্রষ্টার কাছে একটা প্রেয়ার করলেন, আর ওটা নিয়ে ওভার থিঙ্কিং করতেছেন, তার মানে কি আপনি স্রষ্টাকে ট্রাস্ট করতেছেন না সে দিবে। আপনি যদি ট্রাস্ট না করেন তাহলে তো আপনি পাবেন না। তো ওভার থিঙ্কিং করি কেন বলে, ভয়ের কারণে করি, ডাউটের কারণে করি, সন্দেহের কারণে করি। আর এই সন্দেহ থেকে বেরোতে, ভয় থেকে বেরোতে কি করতে হবে বলে, আলফা লেভেলকে ইউজ করতে হবে। আলফা লেভেলকে কেন ইউজ করতে পারলে, আলফা লেভেলে গেলে আমরা থটটাকে রিপ্লেস করতে পারবো। থট বন্ধ করতে পারবেন না, থটকে রিপ্লেস করতে পারবেন। ঠিক আছে। আমি ছোট্ট একটা টেকনিক আপনাদেরকে শেখাবো, যে থটটাকে রিপ্লেস করার জন্য। হুম। আর বলবো যে আপনি আপনার লাইফে যদি আলফা লেভেলকে প্রপার ইউজ করতে চান, হ্যাঁ, তাহলে আপনি সিলভা মেথড করেন। লাইফ থেকে 4টে দিন ইনভেস্ট করেন, সিলভা লাইফ এবং সিলভা ইনটিউশন সিস্টেম, বেসিক লেকচার সিরিজ। হ্যাঁ, সিলভা মেথড আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনি 4 দিন কোর্স করে হোল লাইফ উইদাউট কোর্স ফি আপনাকে রিপিট করার সুযোগ দিচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড আপনি করতে পারবেন এটা। এই কোর্স বাংলাদেশে আমরা করাই। আমি ডাক্তার কালাম ফারুক, সিলভা মেথডের ইনস্ট্রাক্টর। আমি একজন মাইন্ড ট্রেনার, লাইফ কোচ। এই যে বিদ্যাটার কথা বলছে, এই বিদ্যাটা আমি হাতে কলমে ধরে ধরে শিখাই। জীবনে একবার আপনি ইনভেস্ট করে এই কোর্সটা করে ফেলেন, তখন আপনি আপনার এই মনের রাজ্যের মালিক হয়ে যাবেন। হুম। আপনি আলফা লেভেলকে যখন প্রপারলি ইউজ করা শিখে যাবেন, তখন আপনি আপনার টোটাল ইনার পাওয়ারটাকে কিভাবে প্রসেস করতে হয়, কিভাবে সেটা দিয়ে লাইফের মধ্যে চেঞ্জেস আনতে হয়, কিভাবে অ্যাকশন অ্যাক্টিভিটিস করতে হয়, কিভাবে ডিসিশন মেক করতে হয়, শুধু ওভার থিঙ্কিংই না, আপনি সবকিছুই
করতে পারবেন। ঠিক আছে। হুম। এটা এই মেথডটাকে 22 বছর রিসার্চ করে হোজে সিলভা আবিষ্কার করেছেন। পৃথিবীর 122টা দেশে হচ্ছে, আর বিগত 58 বছর ধরে হচ্ছে। কোটি কোটি মানুষ এই কোর্স করে নিজেদের লাইফকে চেঞ্জ করেছেন। এই কোর্স করতে জীবনে একবার পেমেন্ট করতে হয়। সেই কোর্সের কন্টেন্ট থেকে আপনাকে আমি কিছু ট্রেন করতেছি এখন। তো আজকের বিষয় হচ্ছে ওভার থিঙ্কিং। আপনি কখন বুঝবেন যে আপনি ওভার থিঙ্কিং করছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমি বুঝবো কিভাবে আমি ওভার থিঙ্কিং করছি? তাহলে ওভার থিঙ্কিং আর ডিপ থিঙ্কিং এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমি তো ডিপ থিঙ্কিং করতে পারি। ডিপ থিঙ্কিং কখন প্রয়োজন হয়? যখন অনেক বড় একটা টার্গেট নিয়ে, অনেক বড় একটা টার্গেট নিয়ে আপনি কাজ করছেন, যেটার মধ্যে অনেকগুলো মানুষ ইনভলভ। আপনাকে একটা ডিসিশন মেক করতে হবে বড় একটা রিস্ক নেওয়ার জন্য, কাজ করার জন্য। তখন আপনার ডিপ থিঙ্কিং এর প্রয়োজন আছে। আর রাইট থিঙ্কিং কখন প্রয়োজন আছে? ডিপ থিঙ্কিং ও রাইট থিঙ্কিং। রাইট থিঙ্কিং কখন প্রয়োজন আছে? ইনস্ট্যান্ট আমি এক কাপ চা খাবো, চা বানাবো, কতটুকু দুধ নেব, কতটুকু চা পাতা দেবো, কতটুকু পানি দেবো, তো চা বানাবো, হয়ে যাবে। যেটা আপনি আউটকাম চাচ্ছেন, সেই আউটকাম অনুযায়ী আপনার চিন্তা কতক্ষণ করছেন আপনি? আপনি একটা চা বানানোর জন্য যদি 5 মিনিট চিন্তা করতে থাকেন, আচ্ছা কতটুকু চা পাতা দেবো, কতটুকু দুধ নেবো, কতটুকু পানি দেবো, যদি পানিটা বেশি পড়ে যায় তাহলে চাটা তো তরল বেশি হয়ে যাবে, যে দুধ বেশি হয়ে যায় তাহলে তো ঘন বেশি হয়ে যাবে, যদি চা পাতা কম পড়ে তাহলে তো খেতে মজা লাগবে না। আরে বাবা, এক কাপ চা খাবেন। এই যে আপনি এতক্ষণ লাগায় চিন্তা করলেন এক কাপ চায়ের জন্য, এটা হচ্ছে ওভার থিঙ্কিং। কিভাবে বুঝবেন? যে বুঝবেন যে এক কাপ চাই তো, এক কাপ চা যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে এতে তো লস নাই। এতে লস আছে কি? এত লস নাই। কিন্তু আমি একটা বিজনেসে ইনভেস্ট করব, এটা নিয়ে আমি 2 দিন চিন্তা করতেছি, এটা ওভার থিঙ্কিং না, এটা ডিপ থিঙ্কিং। এত বড় একটা ডিসিশন মেক করছি, এর জন্য আমি 2 দিন সময় নিয়েছি, চিন্তা করতেছি। তাই না? তো টাইম আপনাকে বলে দেবে যে আপনি কি ওভার থিঙ্কিং করছেন, আর নাকি আপনি রাইট থিঙ্কিং করছেন, নাকি আপনি ডিপ থিঙ্কিং করছেন, ডিপলি রাইট থিঙ্কিং করছেন। আপনি কি, আপনার ডিজায়ারটা কি, আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন, তার জন্য কতটুকু চিন্তা করার প্রয়োজন আছে আপনি ডিসাইড করবেন। ততটুকু চিন্তা করবেন, তার সাথে কাজ করবেন। এটা হলো যে একটা পয়েন্ট আপনার বোঝার জন্য, যে আপনার একটা চিন্তায় বেশি সময় দিচ্ছেন আর অ্যাকশন নিতে পারছেন না, তখন বুঝবেন যে আপনি ওভার থিঙ্কিং করছেন। আরেকটা ওভার থিঙ্কিং হলো যে আপনি চিন্তা করছেন না কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে, আপনি সচেতনভাবে চিন্তা করছেন না। তখন শুধু আপনি অ্যাকশন লেভেলটাকে দেখবেন, যে যেই কাজটা আপনার করা প্রয়োজন আপনি ওটাকে দেরি করে করছেন, তার মানে এটার উপর আপনার ওভার থিঙ্কিং চলতেছে, যেটাকে আমরা বলি প্রোক্রাস্টিনেশন। ঠিক আছে। ওকে। তাহলে এই দুটো পয়েন্ট, যখন দেখবেন যে কোনো কাজে আপনি টাইম ডিলে করছেন, তার মানে এটা নিয়ে আপনার ওভার থিঙ্কিং আছে। যখন বুঝবেন যে আপনি
কোনো কাজ এমন যে আপনি অ্যাকশনটাই নিচ্ছেন না, শুধু চিন্তাই করছেন, তখনও বুঝবেন যে আপনি ওভার থিঙ্কিং করছেন। কখনো ওভার থিঙ্কিং আপনি বুঝবেন, কখনো বুঝতে পারবেন না। তো টাইমটাকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি ওভার থিঙ্কিং করছেন নাকি রাইট থিঙ্কিং করছেন। হুম, আপনাকে বলি, কিছু প্র্যাকটিস আপনি নিজের সাথে নিজে করেন, যেগুলোর মধ্যে রিস্ক নাই, কম রিস্ক, সেরকম ছোট ছোট বিষয় নিয়ে ইনস্ট্যান্ট ডিসিশন মেক করা শিখেন। ঠিক আছে? না, ছোট 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 স্টেপ, যেটা তো ওরকম লস নাই, আর লস হলে হারানোর কিছু নাই। তাহলে ইনস্ট্যান্ট ওরা ডিসিশন মেক করেন, সাথে সাথে করে ফেলেন। মাথায় আসছে যে আচ্ছা এটা করবেন, এটা করবো, এটা করবো, আচ্ছা এটা করে ফেলি, করে ফেলবেন একদম। তাহলে আপনি কি করলেন? অ্যাকশন দিয়ে ওভার থিঙ্কিং কে ম্যানেজ করলেন। ওকে? যখন আপনি এরকম ছোট ছোট অ্যাকশন নিতে থাকবেন ডিসিশন করে করে, তখন একটা টাইম আসবে অনেক বড় অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আপনার মাইন্ড তখন অটো ফাংশন করবে। ঠিক আছে? হুম? এবার আসছি যে আপনি আলফা লেভেলকে কিভাবে ইউজ করবেন। হুম? আপনার মধ্যে যদি ওভার থিঙ্কিং হয়, কোনো কিছু নিয়ে এক্সেস চিন্তা হয়, তাহলে আপনি চিন্তাকে লেখেন। চিন্তাকে লিখে চিন্তাকে দেখেন, চিন্তাকে দেখে প্রশ্ন করেন, আমি যে এটা চিন্তা করছি এটার বেনিফিট কি? এটার বেনিফিট কি? এটা কি কাজে আসবে? আমি কি এটা চাই? যদি আপনার মনে হয় এটা চান না, এটার বেনিফিট নেই, তাহলে কেটে দেন। না, শেষ হয় নেই। কেটে দিয়ে যেটা চান ওটা লেখেন, যে আমি চাই এটা এইভাবে হোক। ধরেন একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসলো, পরীক্ষা সে ভালোই দিল, কিন্তু তার মনে খুঁতখুত করছে যে রেজাল্ট কি ভালো হবে, রেজাল্টটা যদি এরকম না হয় এরকম হয় তাহলে কি হবে, তাতে আমি চান্স পাবো না। এরকম চিন্তা হতে পারে। এটা একটা ওভার থিঙ্কিং। তো সে লিখুক যে আমার রেজাল্টটা যদি ভালো না হয়, আমি যদি ফেল করে যাই, তো লিখে সে প্রশ্ন করুক, আমি কি চাই ফেল করতে? তো সে নিজেকে প্রশ্ন করবে না, কিন্তু ফেল করতে চায় না, সে বলবে না আমি চাই না ফেল করতে। তাহলে আমার চাওয়াটা কি? আমার চাওয়াটা হচ্ছে ভালো মার্কসে পাশ করা। বলে এবার সব কেটে লেখেন যে আমি ভালো মার্ক অর্জন করে পাশ করতে চাই। এবার সে ফিল করুক পাশ করলে কিরকম লাগে। যদি কাজটা সে আলফা লেভেলে করতে পারে তাহলে তো এক্সেলেন্ট। আর যদি না পারে তাহলে বেটা লেভেলে করে, ফিজিক্যাল লেভেলে লিখে লিখেও সে করতে পারবে। তো এইভাবে আপনি আপনার ওভার থটকে, ওভার থিঙ্কিংকে ম্যানেজ করতে পারবেন। হুম? তা আমি আপনাদেরকে আলফা লেভেলে নিয়ে যাব এখন। আমরা একটা টেকনিক প্র্যাকটিস করাবো। সেই আলফা লেভেলে গিয়ে আপনাকে বলবে একটা মনের পর্দা বানাতে, মেন্টাল স্ক্রিন বানাতে। সেই স্ক্রিনের মধ্যে আপনি আপনার ওভার থিঙ্কিং নিয়ে একটা গেম খেলবেন। ঠিক আছে? ওকে? তো আমি প্র্যাকটিসটা আপনাদেরকে করাতে চাই। আপনারা রেডি হয়ে বসেন। আমরা এখন একটা মেডিটেশন করব। সবাই ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন। হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। মেরুদণ্ডটা সোজা রাখবেন, সোজা তাকাবেন। এবার আপনি আমার কথাগুলোকে ফলো করেন, আমি যা বলছি তা করতে থাকেন। ধীরে ধীরে চোখ বন্ধ করুন।
সবাই চোখ বন্ধ করুন। একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন, 3, 3, 3, এবং অনুভব করুন, খেয়াল করুন আপনার মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আপনি শারীরিকভাবে সম্পূর্ণ রিল্যাক্স হয়ে গেছেন। আপনি দেহের পুরো ওজন, সবকিছু যেখানে বসে আছেন সেই চেয়ারের উপর ছেড়ে দিন। একদম দেহটাকে রিল্যাক্স করে দিন। এটাকে ফিল করুন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 2, 2, 2, আর ফিল করুন যে আপনি মেন্টালি রিল্যাক্স হয়ে গেছেন। মেন্টাল রিল্যাক্সেশনের জন্য আপনি কল্পনা করুন যে আপনি কোনো এক শান্ত মনোরম প্রকৃতির কাছে চলে গেছেন। এমন এক শান্ত প্রকৃতি যা কল্পনায় দেখলে মন শান্ত হয়ে যায়। যেমন এই শীতের আমেজে একটা পাহাড়ি উপত্যকায় আপনি বেড়াতে গেছেন, লেকের ধারে বসে আছেন, দূরে পাহাড় দেখা যাচ্ছে, লেকের স্থির জলরাশি, আপনার চারিপাশে ফুলের বাগান। সেই ফুলের বাগানে একটা বেঞ্চে বসে আপনি লেক এবং পাহাড়ের এবং আকাশের এই মিলন মেলাকে উপভোগ করছেন। যখন আপনি কল্পনায় এরকম দৃশ্য দেখেন আপনার মন তখন শান্ত হয়ে যায়। এটা হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2। লেভেল 1 বা বেসিক প্লেন লেভেলে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে শ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ। এটাই হচ্ছে আলফা লেভেল। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখছেন। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, অনুভব করুন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। 8, 7, 6, গভীর থেকে আরো গভীরে। 5, 4, 3, গভীর থেকে আরো গভীরে। 2, 1, আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে গেছেন, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করে মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি
যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। আপনি ঠিক সেই মুহূর্তে কল্পনায়, মনে মনে আপনার কোনো একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন। অতীতে এরকম ভালো লাগার জায়গায় আপনি গিয়েছিলেন, যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যায়, যেখানে আপনি বারবার যেতে ইচ্ছে করে, আপনি সেখানে চলে যাবেন। এবং আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত আপনি সেখানে রিল্যাক্স করতে থাকবেন। যখন আপনি আমার আওয়াজ আবার শুনবেন, তখন চমকে উঠবেন না, বরং গভীর করে একটি শ্বাস নিয়ে মনের আরো গভীরে চলে যাবেন। 1, 2, 3, আপনার সেই ভালো লাগার জায়গায় চলে যান। আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত সেখানে রিল্যাক্স করতে থাকুন। রিল্যাক্স। রিল্যাক্স। টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। প্রশান্তি অনুভব করুন। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, এগুলো আপনার জন্য উপকারী, আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেইন এবং মাইন্ডের যে কোনো আননেসেসারি মুভমেন্ট আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে শান্ত হয়ে যাবেন। আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে এই লেভেল বা এর থেকেও ডিপার লেভেল থেকে বের হয়ে আসতে সাহায্য করব। যখন 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই তারা মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনিও এখন আপনার মনকে সেই বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করা শিখছেন। আপনি এখন মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু কল্যাণকর বিবৃতি। আপনি মনে মনে নিজেকে বলুন, আমার সাথে সাথে বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা মানব কল্যাণে ব্যবহারের জন্য প্রতিদিন, প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছা অনুযায়ী সুযোগ ও সুবিধে তৈরি করে দেয়। এবার বলুন, মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি বাহ্যিক সচেতনতার লেভেলেও আমার সবকটা ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। বলুন, আমি সব সময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। এখন আপনি, আমি 3 কাউন্ট করলে আপনি আপনার চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে, দৃষ্টিপথের একটু একটু উপরে একটা পর্দা তৈরি করবেন, মেন্টাল স্ক্রিন তৈরি করবেন। 1, 2, 3, আপনি দেখুন একটা পর্দা। এবার আপনি আপনি কোনো একটা বিষয় নিয়ে যে ওভার থিঙ্কিং করেন, বারবার চিন্তা করেন একটা বিষয় নিয়ে, সেই চিন্তাটাকে ওখানে লিখুন।
আপনি লিখেছেন আপনার চিন্তাটাকে। এবার ভাবুন তো, এই চিন্তাটা করলে আপনার কেমন লাগে? এই চিন্তাটা কি আপনাকে কোনো ভালো অনুভূতি দেয়? এবার প্রশ্ন করুন, আমি যে এই চিন্তাটা করছি, এই চিন্তাটা করলে কি বেনিফিট হয়ে যাবে? তো দেখুন, এর কোনো বেনিফিট নাই। বরঞ্চ এই চিন্তা করে আপনার এনার্জি লস হচ্ছে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এরকম চিন্তা করতে চাই? তো উত্তর আসবে না, আমি এরকম চিন্তা করতে চাই না। এবার নিজেকে বলুন, তাহলে আমি এর পরিবর্তে কি চিন্তা করতে চাই? সেই চিন্তাটা আপনি তৈরি করুন। এবার যেটা আপনি লিখেছিলেন সেটাকে লাল কালি দিয়ে কেটে দিন। কেটে যেই চিন্তাটা করতে চান, এবার সেই চিন্তাটা তার জায়গায় সেখানে লিখে ফেলুন। এখন যেই চিন্তাটা আপনি করতে চান সেটাকে বড় করুন। এখন কল্পনায় দেখুন সেই চিন্তার ইমেজ কিরকম হয়। সেই চিন্তাটা যেটা আপনি চাচ্ছেন সেটা যদি বাস্তব হয়, তাহলে তার অনুভূতি কেমন হয়, সেটা দেখতে কেমন লাগে, সেটা শুনতে কেমন লাগে, সেটার অনুভূতি কেমন হয়। এখন আপনি সেই দৃশ্যটাকে কল্পনায় দেখুন এবং অনুভব করুন, ফিল করুন। এখন আপনি মনে মনে আপনার অ্যাকশন প্ল্যানটা ঠিক করে রাখুন, যে আপনি ঠিক এইভাবে অ্যাকশন এবং অ্যাক্টিভিটিস গুলো করবেন। এখন থেকে যখনই আপনার কাছে ওভার থিঙ্কিং এর এই বিষয়টি আসবে, আপনি যেটা এখন লিখে রেখেছেন, যেটাকে অনুভব করলেন, দেখলেন, সেটাকেই কল্পনা করবেন। আর অ্যাকশন অ্যাক্টিভিটিস ওইভাবেই করবেন। এটা এইভাবেই কাজ করে। আপনি এই কাজটি করার জন্য একটা ডায়েরিও মেনটেন করতে পারেন। সেখানে ফিজিক্যাল লেভেলে লিখে করলেন, তারপর এইভাবে আলফা লেভেলে এসে করলেন, এবং তার সাথে একটা অ্যাকশন প্ল্যান রেখে দেবেন। এছাড়াও ছোট 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 প্র্যাকটিস, যেই ছোট ছোট রিস্ক নিলে কোনো ক্ষতি নাই, আপনি সেরকম রিস্ক আপনি নিতে থাকবেন। এইভাবে করে আপনার চিন্তাটা কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ ওয়েতে কাজ করা শুরু করবে। এইভাবে আপনি রাইট থিঙ্কিং এবং ডিপ থিঙ্কিং করা শিখে যাবেন। এই সব কিছু এইভাবেই কাজ করতে থাকে। আপনি এখন নিজেকে খুব কনফিডেন্ট ফিল করুন, পাওয়ারফুল ফিল করুন। এখন আমি 1 থেকে 5 কাউন্ট করলে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের এই স্তরগুলোতে এসে কাজ করেন, আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি এবং শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন, মনে হবে লম্বা একটা ঘুম দিয়ে মাত্র জেগে উঠলেন। 4, 5, আইজ ওপেন, ফিলিং ফাইন, ফিলিং ইন এ পারফেক্ট হেলথ, ফিলিং বেটার দ্যান বিফোর। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজকের এই সেশনে। আমি ওকে স্যার। আগামী বুধবারে আবার একটা কিছু নিয়ে
একটা ইস্যু নিয়ে আসবো, এভাবে আপনাদেরকে মেডিটেশন করাবো। হুম। তো অনেক অনেক ধন্যবাদ।